টিকাদানের পঞ্চম দিনেও কেন্দ্রে উপচে পড়া ভিড়, মজুদ না থাকায় টিকা ছাড়াই ফিরছে অনেকে। করোনা উপসর্গ নিয়ে সিলেট সহ 15 জেলায় 141 মৃত্যু, এর মধ্যে করোনায় মারা গেছে 96 জন। করোনায় চাকরির বয়স শেষ হয়েছে প্রায় 2.5 লাখ প্রার্থীর, ডিসেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ। এবং করোনা টিকা দিলে প্রজনন ক্ষমতা কমে না, গর্ভপাতের ঝুঁকিও নেই, ফের জানালেন বিশেষজ্ঞরা। বিরতির সংবাদ দুপুরের শিরোনাম জানাচ্ছিলাম, এবার পুরো খবর। করোনার সংক্রমণ রোধে দীর্ঘ লকডাউনের পর আজ থেকে খুলেছে সরকারি বেসরকারি অফিস, শুরু হয়েছে বাস, ট্রেন ও লঞ্চ চলাচল। ফলে আবারও যানজটের নগরীতে পরিণত হয়েছে ঢাকা। সকাল থেকে রাজধানীর সড়কে দেখা যাচ্ছে যাত্রীবাহী বাস চলাচল, বেড়েছে ব্যক্তিগত গাড়ি ও সিএনজির সংখ্যাও। এছাড়া বাস টার্মিনালগুলো থেকেও ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। আগের ভাড়াতেই সব আসনে যাত্রী নিয়ে চলছে গণপরিবহন। কমলাপুর রেল স্টেশন থেকেও সময় মতো ছেড়ে যাচ্ছে নির্ধারিত ট্রেন। সরকারি ট্রেনের আগের ভাড়া থাকলেও বেসরকারিভাবে পরিচালিত কমিউটার ট্রেনে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। এদিকে সড়কে চলাচলকারী সবাইকে করোনা স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা থাকলেও বেশিরভাগ মানছে না সামাজিক দূরত্ব, তবে বেশিরভাগ যাত্রীর মুখে রয়েছে মাস্ক। যাওয়ার চাপটা আমরা সকাল থেকেই দেখতেছি কম, আর যেহেতু আজকে প্রথম দিন, আজকে দেখতেছি মানে যাত্রী সংখ্যা একটু কম। আমি যাচ্ছি জামালপুর, তিস্তা এক্সপ্রেসে যাচ্ছি। যাত্রীর চাপ এখন যেহেতু আমরা এখানে টিকিট কালেকশন করছি, এখন তো মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। চিটাগাং যাচ্ছি, সার্ভার একটু সমস্যা ছিল, অনলাইনে টিকিট কেটেছি, বাট একটু পেতে সমস্যা হয়েছে, চাপ একটু বেশি। 250 টাকা ছিল, এখনও 250 টাকার স্বাস্থ্যবিধি সম্পূর্ণভাবে আছে। বিভিন্ন এলাকা ঘুরে এই মুহূর্তে ফার্মগেটে আছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। সর্বশেষ পরিস্থিতি জানবো তার কাছ থেকে। অনির্বাণ, সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিন্তু একেবারে যানজট লেগে আছে। কতটা মনে হচ্ছে সরকারি নির্দেশনা যে অর্ধেক বাস রাস্তায় নামবে সেটা মানা হলো? দেখুন, অর্ধেক বাস রাস্তায় নামার যে শর্ত, সেই শর্তটি কিভাবে মনিটর হচ্ছে বা কারা এটা নিরূপণ করছে সে তথ্য কিন্তু আমরা এখন পর্যন্ত উদ্ঘাটন করতে পারিনি। আমরা সকাল থেকে রাজধানীর উত্তর এবং দক্ষিণ দুই প্রান্তে আমরা ঘুরে দেখেছি। সকালে গাড়ির চাপ কিছুটা কম ছিল, গণপরিবহন, নগর পরিবহন যাচ্ছিল, সেগুলো সকাল 10টা পর্যন্ত বেশ অনেকখানি কম ছিল। কিন্তু 10টার পর থেকে আমরা দেখলাম যে গণপরিবহনের চাপটা বেড়েছে এবং অফিসগামী যারা ছিলেন তারা সকালবেলায় কিছুটা বিব্রতকর একটা অবস্থার ভিতরে পড়েছিলেন, কারণ অনেকেই ভেবেছিলেন যে পর্যাপ্ত গাড়ি থাকবে, কিন্তু গাড়ি ছিল না। যার কারণে গত 19 দিন ধরে লকডাউনের ভেতরে অফিস করা নিয়ে যে তারা প্রক্রিয়ার ভিতর দিয়ে যাচ্ছিল, সেইভাবেই তারা তাদের অফিসে গিয়েছে। কিন্তু সকাল 10টার পর থেকে বিভিন্ন বিপণী বিতান খোলার পর ব্যবসায়ী এবং কর্মচারী যারা রয়েছেন দোকানের, তাদের একটা চাপ সৃষ্টি হয় এবং তখন থেকে আমরা দেখেছি যে রাস্তায় গাড়ির চাপটা আছে। তবে নগর জুড়ে যে সড়কের মাঝ সড়ক বা এলাকার মাঝামাঝি এলাকার ভিতরে এই ধরনের কিন্তু যানজট আমাদের চোখে পড়েনি। মূল যানজটগুলি দেখা যাচ্ছে যেগুলো সিগন্যাল রয়েছে সিগন্যালের সামনে, এবং সেই সিগন্যালের সামনে থেকে যানজটগুলো থাকছে। বৃষ্টি হলে পরে সেই যানজটের সময়টা বেড়ে যাচ্ছে, এরপর আবার স্বাভাবিক হচ্ছে। তবে রাজধানীর কর্মচঞ্চল রাজধানীর যে চিত্রটি আমরা সারা বছর দেখে থাকি, সেই চিত্রটি কিন্তু আজ প্রায় 19 দিন পরে ফিরে এসেছে। সাধারণ মানুষ এই গণপরিবহনে বিভিন্ন প্রান্তে তারা যাচ্ছেন, যে স্বাস্থ্যবিধি মেনে যাওয়ার কথা সেটি খুব একটা মানা হচ্ছে না, কারণ প্রতিটা বাসেই যাত্রী ওঠার সময় জীবাণুনাশক স্প্রে করার কথা ছিল, সেগুলো কোনো কিছুই করা হচ্ছে না। অনির্বাণ, ফার্মগেট হয়ে শাহবাগ পর্যন্ত বা এই যে রাস্তা, এই সড়কে মেট্রো রেলের কাজ চলছে, সেখানে যানজট হতে পারে, রাস্তা সংকীর্ণ। অন্যান্য জায়গার কি অবস্থা রাজধানীর? না, প্রতিটা জায়গায় রাস্তা সংকীর্ণ এই এলাকাটায়, কিন্তু প্রতিটা যে সিগন্যালগুলো রয়েছে মোড়ে মোড়ে, সিগন্যালের মোড়েই আমরা এই যানজটগুলো দেখেছি। তবে সেই সিগন্যাল থেকে হয়তো 4-5 মিনিট পরে সিগন্যাল স্বাভাবিক হয়ে গেলে পরে তখন এই যানজটগুলো আর চোখে পড়ছে না। তবে যেসব মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসের কাজগুলো যেসব সড়কে হচ্ছে, সেসব সড়কে বেশি যানজটটা চোখে পড়ছে। তবে ভাড়ার ক্ষেত্রে যেটা আমরা দেখেছি যে ভাড়া এর আগে অর্থাৎ 60%
আগে যে ভাড়াটি ছিল সেই বৃদ্ধির ভাড়াটি এখন নেওয়া হচ্ছে না, পূর্বের ভাড়াতেই ফিরে এসেছে। তবে ঢাকা থেকে দূরপাল্লার যে যাত্রীরা রয়েছিলেন সেই দূরপাল্লার যাত্রীদের কিন্তু চাপ অনেকখানি কম ছিল গাবতলী এবং যাত্রাবাড়িতে। সেখানে দেখা গেছে যে পর্যাপ্ত টিকিটও রয়েছে এবং গাড়ি যেটি প্রত্যেক 20 মিনিট পর পর ছাড়ার কথা, সেই গাড়িগুলো তারা 40 মিনিট বা কোথাও কোথাও 1 ঘন্টা পরে ছাড়ছেন যাত্রীর জন্য, যার কারণে যে কাউন্টারগুলোতে উপচে পড়া যে ভিড়, সে ভিড়গুলো আজকে ছিল না স্বাভাবিকভাবে, এবং খুব কম সংখ্যক যাত্রী, দূরপাল্লার যাত্রীরা ঢাকা ছেড়েছেন আজকে। লকডাউন তুলে নেওয়ার প্রথম দিনের রাজধানীর চিত্রের খবর জানছিলাম। টানা 19 দিন কঠোর লকডাউন শেষে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। সড়ক মহাসড়কে নির্বিঘ্নে চলাচল করছে সব ধরনের গণপরিবহন। বিধিনিষেধ ওঠার কারণে যানবাহন সব বিভিন্ন স্থানে বেড়েছে মানুষের চলাচল। তবে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে উদাসীন অনেকেই। বিধিনিষেধ উঠে যাওয়ায় সকাল থেকে চট্টগ্রাম নগরের বিভিন্ন সড়কে বেড়েছে যানবাহন চলাচল। কর্মজীবী মানুষের চাপ বেশি থাকায় গণপরিবহনগুলোতে স্বাস্থ্যবিধি না মেনেই চলছে যাত্রী উঠানামা। গাদাগাদি করে যাত্রী পরিবহন করা হলেও আগের নিয়মেই প্রায় দ্বিগুণ ভাড়া নিচ্ছে অনেক যানবাহন। এতে ক্ষুব্ধ যাত্রীরা। রংপুরেও চলছে সকল ধরনের গণপরিবহন। খোলা হয়েছে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। সকাল থেকে গাজীপুরের চান্দনা, চৌরাস্তা সহ বিভিন্ন সড়কে চলছে গণপরিবহন। তবে যাত্রীরা স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণ বাড়ার আশঙ্কাও বাড়ছে। এছাড়া রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, বগুড়া, টাঙ্গাইল সহ বিভিন্ন জেলায়ও স্বাভাবিক হতে শুরু করেছে মানুষের জীবনযাপন। নদীতে তীব্র স্রোত এবং লকডাউনের পর গণপরিবহন চালু হওয়ায় রাজবাড়ী ও মাদারীপুর ফেরি ঘাটে যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চাপ রয়েছে। সকাল থেকে দৌলতদিয়া ঘাটের 0 পয়েন্ট থেকে ঢাকা খুলনা মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকায় দেখা দেয় দীর্ঘ যানজট। পারাপারের অপেক্ষায় আটকে পড়েছে কয়েকশো যানবাহন। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। বেলা বাড়ার সাথে সাথে যাত্রীবাহী পরিবহনের চাপ বাড়বে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি জানিয়েছে বর্তমানে 15টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে। কঠোর লকডাউনের বিধিনিষেধ শিথিল হওয়ায় সচল হয়ে উঠেছে নৌ রুটগুলো। সকাল থেকে বিভিন্ন রুটে চলাচল করছে যাত্রীবাহী লঞ্চ। স্বাস্থ্যবিধি মানাতে লঞ্চগুলোকে নির্ধারিত সময়ের আগেই ঘাট ছাড়তে বাধ্য করা হচ্ছে। তবে অনেকেই স্বাস্থ্যবিধি নিয়ে উদাসীন। ভোর 6টা থেকে বরিশালে শুরু হওয়া লঞ্চ চলাচল। এই জেলা থেকে 36টি নৌ রুটে 109টি লঞ্চ চলাচল করছে। তবে প্রথম দিনে যাত্রীর সংখ্যা তুলনামূলক কম। ভোলা, লক্ষ্মীপুর ও চাঁদপুর থেকেও বিভিন্ন রুটে চলছে লঞ্চ। চাঁদপুর লঞ্চঘাটে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়। তাই নির্ধারিত সময়ের আগেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে অনেক লঞ্চ। তবে বেশিরভাগ লঞ্চে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। যদিও বিআইডব্লিউটিএ বলছে ঘাটে স্বাস্থ্যবিধি বাস্তবায়নে সচেষ্ট নৌ পুলিশ। এ নিয়ে আরো জানাতে এখন বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, এর আগের খবর আপনি যেমনটি জানাচ্ছিলেন যে সকাল 6টা থেকে আসলে লঞ্চ চলাচল শুরু হয়েছে, তো বরিশাল থেকে আসলে কতগুলো লঞ্চ চলাচল করছে আর যাত্রীর চাপ কেমন দেখছেন এই বিষয়টি জানাবেন। সেই সাথে রাজধানীতে এক পশলা বৃষ্টি হয়েছে, সেখানকার আবহাওয়ার খবরও জানাবেন। যেমন বরিশালে এখনো বৃষ্টি হয়নি, তবে মেঘ আছে আকাশে, রোদ আর মেঘের লুকোচুরি খেলা করছে। মাঝে মধ্যে ছিটে ফোটা বৃষ্টি পড়েছে, কেন পড়েছে আসলে বলা যায় না, কিন্তু যে বৃষ্টি শ্রাবণকে ভেজায় সে বৃষ্টির কোনো ছিটে এখন পর্যন্ত আজকে পড়েনি। আর মেঘে মেঘে গত দুদিন থেকে মেঘে মেঘে অনেক বৃষ্টি হয়েছে। যে কথাটি বলছিলাম যে আমি এখন দাঁড়িয়ে আছি বরিশাল নৌবন্দরের এই বরিশাল লঞ্চ ঘাট অর্থাৎ টার্মিনালে। এখানে আমার পেছনে কিছুক্ষণ আগে ছিল 4টি লঞ্চ। এই 4টি লঞ্চ 4টি গন্তব্যে চলে গেছে। বেলা 2টার সময় এগুলো শিডিউল ছিল এবং এই যে লঞ্চটি দেখছেন এটি এখন ভেদুরিয়া থেকে এখানে ছেড়ে এসেছে। অন্যান্য লঞ্চগুলো শিডিউল রয়েছে বেলা 3টার সময় ঘাট ছেড়ে যাওয়া। সাধারণত অভ্যন্তরীণ রুটে যে লঞ্চগুলো চলে থাকে এগুলো 3টের মধ্যে তাদের সবকিছু গুটিয়ে ফেলে। এরপর যেটি থাকে সেটি হচ্ছে অন্যান্য জায়গা থেকে। আপনি আগেই জানানো হয়েছে যে 72টি ঘাট রয়েছে আমাদের। 72টি ঘাটে 109টি লঞ্চ চলাচল করে। তো এই ঘাট থেকে যা ছাড়া ছেড়ে যাবে বেলা 3টার মধ্যে। এরপর শুরু হবে অন্যান্য ঘাট থেকে বরিশালে আসা। তো সেই লঞ্চগুলো আসবে এবং সেই লঞ্চগুলো আবার কালকে যাবে। এটি হচ্ছে এখানকার অভ্যন্তরীণ নৌ চলাচলের রুটিন। আজকে প্রথম দিকে 2টি লঞ্চ ঘাট ছাড়তে পারেনি যাত্রীর অভাবে।
এর পরের লঞ্চগুলোকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য ওনাদের যদি যে প্যাসেঞ্জার লোড ক্যাপাসিটি দেওয়া আছে তার চেয়ে বেশি যাত্রী দিচ্ছে এটি দেখা যাচ্ছে। তবে যাত্রীদের নিজস্ব আঙ্কিকে বসার একটা রেওয়াজ তৈরি হয়ে গেছে লকডাউন চলাকালীন সময়। লঞ্চ কর্তৃপক্ষ যেটি বলছে যে আসলে তাদের যাত্রীর অনেক সংকট হয়েছে। আপনারা দেখছেন যে ঢাকাগামী লঞ্চ আজকে 6টি ট্রিপল ডেকার লঞ্চ এখন দেখতে পাচ্ছেন আপনারা এই সবগুলো রয়েছে। এখন মনে হচ্ছে না যে 6টি লঞ্চ তাদের যখন ঘাট ছাড়ার সময় হবে সে পর্যন্ত এত যাত্রী পাবে বলে মনে হচ্ছে না। যদি যাত্রী পেত তাহলে এই সময়টা এখানে একটা গ্যাদারিং বড় হয়ে যেত। আজকে যেহেতু প্রথম দিন, আজকে তারা হয়তো দেখা যাবে যে শেষ পর্যন্ত দুটো লঞ্চ তারা থেকে যাবে সদরঘাট থেকে। কালকে যাত্রী নিয়ে যারা আসবে এবং এখানে যারা থেকে যাবে এরা মিলে আগামীকাল যেহেতু বৃহস্পতিবার বরিশাল ছাড়ারও একটা টেন্ডেন্সি আছে, ঢাকা ছাড়ারও একটা টেন্ডেন্সি আছে। কালকে জমজমাট একটা অবস্থা রাত্রে হতে পারে। এই সবকিছু মিলিয়ে যেটি বলতে হয় যে লকডাউন পরবর্তী আজকে বরিশালের যাত্রীর পরিমাণ এখনো খুব একটা জমেনি, তবে আশা করা হচ্ছে জমে যাবে। এই হচ্ছে এখানকার শেষ খবর। লকডাউন শিথিল পর যেহেতু আজকে প্রথম দিন বরিশাল থেকে আসলে খুব কম লঞ্চে ছেড়ে আসছে, খবরটি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুরাদ আহমেদ। লকডাউন শেষে সারা দেশে খুলে দেওয়া হয়েছে দোকানপাট, শপিং মল সহ সব ধরনের মার্কেট। সকাল 10টায় দোকান খোলার পর ক্রেতাদের তেমন একটা ভিড় চোখে পড়েনি, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ক্রেতাদের আনাগোনা, চলছে বেচাকেনাও। শপিং মলের পাশাপাশি এর আশপাশের সড়কেও আগের মতোই বসেছে দোকানপাট। এসব দোকানে ক্রেতা বিক্রেতারা একেবারেই মানছেন না স্বাস্থ্যবিধি। অনেকের মুখে মাস্ক থাকলেও তা ঠিকমতো পরেননি। রাজধানীর বিভিন্ন এলাকার অলিগলির দোকানপাটও খুলেছেন ব্যবসায়ীরা। দীর্ঘদিন বন্ধ থাকার পর ব্যবসা চালু হওয়ায় বেশ খুশি বিক্রেতারা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দোকানপাট ও বিপণী বিতানগুলো প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে। খাবারের দোকান ও রেস্তোরাঁয় অর্ধেক আসন ফাঁকা রেখে খোলা রাখা যাবে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত। স্বাস্থ্যবিধি মেনে চললে সুন্দরভাবে খোলা রাখলে মোটামুটি সবার জন্য ভালো। মাস্ক না পরলে তো আমরা সেল দিব না, আর নো মাস্ক নো সার্ভিস। এরকমই থাকা দরকার, কোনো বিশৃঙ্খলা না থাকুক, সবসময় জানি এরকম শৃঙ্খলার মধ্যে থাকুক। যেরকমটা বলা হয়েছিল ওরকম মনে হয় সম্ভব না, আর মানুষ ওরকম ইয়াও না, অত সচেতনও না। নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ঘুরে এই মুহূর্তে শাহবাগের আজিজ সুপার মার্কেটে রয়েছেন সহকর্মী সোহেল রানা। জানবো তার কাছ থেকে মার্কেট খোলার প্রথম দিনের অভিজ্ঞতা। সোহেল রানা, আজিজ সুপার মার্কেটে রয়েছেন এবং বিরাট এলাকা, আপনি ঘুরে এসেছেন, কি দেখলেন, কতটা কি বেচাকেনা হচ্ছে, ক্রেতার আনাগোনা এখন পর্যন্ত কেমন? দেখুন, সকাল থেকেই আমরা যতটুকু দেখতে পেলাম আজকে নিউ মার্কেট এলাকাতে আমরা সকাল থেকে দেখেছি ক্রেতার সংখ্যা কম ছিল, কিংবা দুপুরের পরে কিন্তু সেই সংখ্যাটা বেড়েছে। তবে এখন আজিজ সুপার মার্কেটে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে ক্রেতার সংখ্যা একেবারেই কম, কারণ অনেক দোকান রয়েছে তারা এখন পর্যন্ত কোনো বিক্রি করতে পারেনি। আমরা দোকানদারদের সঙ্গে কথা বলেছিলাম, ব্যবসায়ীরা বলছেন যে যেহেতু আজকে প্রথম দিন তারা খুলেছে এই এলাকাতে, যেহেতু একটা বিশ্ববিদ্যালয়ের একটা যে ছাত্রছাত্রী রয়েছে তারা কিন্তু এখানে এসে কেনাকাটা করেন। যেহেতু বিশ্ববিদ্যালয় বন্ধ সেহেতু এই মার্কেটের কেনাকাটাও তেমনটা জমে ওঠেনি, যার কারণে আজকে অনেকটা মন্দা অবস্থার মধ্য দিয়েই তারা দোকান খুলেছে। তবে তারা আশা করছেন কয়েকদিনের মধ্যেই যদি এভাবে প্রতিদিন তারা দোকান খুলতে পারেন এবং ব্যবসা প্রতিষ্ঠান চালু রাখা যায় তাহলে কিন্তু তাদের বেচা বিক্রি বাড়ার একটা আশা তারা করছেন। এবং এক্ষেত্রে যেহেতু ক্রেতার সংখ্যা কম সেহেতু এই মার্কেটে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে তেমন কোনো বিষয় দাঁড়াচ্ছে না, কারণ হচ্ছে শুধুমাত্র বিক্রেতারা এখানে মোটামুটি রয়েছেন এবং দু একজন ক্রেতা যারা আসছেন তারাও মাস্ক পরে আসছেন এবং তারা স্বাস্থ্যবিধি তাদের পক্ষে মেনে চলা সম্ভব হচ্ছে। কিন্তু আমরা নিউ মার্কেট এলাকাতে যেমনটা ছিলাম সেখানে কিন্তু মানুষের আনাগোনা যত বাড়ছে স্বাস্থ্যবিধি মানাটা তাদের জন্য ততটাই দুরূহ হয়ে যাচ্ছে, কারণ একসঙ্গে কয়েকজন মানুষ একটি ছোট দোকানগুলোতে যদি প্রবেশ করেন তাহলে কিন্তু সেখানে একটা জটলা তৈরি হয় এবং জটলার ক্ষেত্রে কিন্তু আসলেই স্বাস্থ্যবিধি কিংবা সামাজিক দূরত্ব যেটা মেনে চলার যে ব্যাপারটি সেটি কিন্তু সেখানে মানে কঠিন হয়ে যায়। তো যার কারণে আমরা দেখেছি যে আজকে সারাদিনে লকডাউনের প্রথম এই দিনে যে দোকানপাটের যে অবস্থা সেখানে যখনই আসলে মানুষ বাড়বে, ক্রেতার সংখ্যা বাড়বে, স্বাস্থ্যবিধি আসলে ততটাই উপেক্ষিত হবে বলে আশঙ্কা করা যায়। রাজধানীর শপিং মল খোলার প্রথম দিনের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।
দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা যা থাকছে। মাত্র 5 দিনে আফগানিস্তানের 8 শহর দখলে নিয়েছে তালেবান। জঙ্গিদের অস্ত্রদাতাদের নিয়ে ধোঁয়াশা। এবং মেসিকে বরণ করতে প্যারিসে উৎসব। পিএসজির সাথে 2 বছরের চুক্তি। আনুষ্ঠানিক পরিচয় পর্ব আজ। দেশজুড়ে গণটিকা কর্মসূচির পাইলট প্রজেক্টের 5ম দিনেও রাজধানীর কেন্দ্রগুলোতে দেখা গেছে টিকা প্রত্যাশীদের উপচে পড়া ভিড়। সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেছেন টিকা নিতে আগ্রহীরা। তবে বেশিরভাগ মানুষের মুখে নেই মাস্ক, উপেক্ষিত সামাজিক দূরত্ব। এদিকে 3 থেকে 4 দিন কেন্দ্রে গিয়েও টিকা না পাওয়ার অভিযোগ করেছেন অনেকেই। কর্তৃপক্ষ বলছে প্রতি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে 350 ডোজ, অথচ লাইনে দাঁড়িয়েছেন 500 থেকে 600 মানুষ। টিকার মজুদ কম এবং চাপ বেশি থাকায় অনেকেই টিকা পাচ্ছে না, তাই লোকজনকে ফিরিয়ে দিতে হচ্ছে। শনিবার শুরু হওয়া এই কর্মসূচিতে 6 দিনে সারা দেশে 32 লাখ টিকা দেওয়ার কথা ছিল। এর মধ্যে প্রথম 2 দিনেই বেশিরভাগ টিকা দেওয়া হয়েছে। করোনা সংক্রমণ ক্রমাগত বাড়তে থাকায় রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে রাজধানীর হাসপাতালগুলো। তীব্র আইসিইউ সংকটের পাশাপাশি বেড়েছে সাধারণ শয্যার চাহিদাও। এ নিয়ে আরো জানাতে মহাখালীর ডিএনসিসি কোভিড হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ্র। বিপ্রজিৎ, রাজধানীতে করোনা চিকিৎসার সার্বিক অবস্থা জানাবেন। আপনি সকাল থেকে যে হাসপাতালগুলোতে রয়েছেন সেখানে কি অবস্থা চলছে এখন? শয্যার সংকট রয়েছে বিগত সপ্তাহে, আমরা বিগত দিনগুলোতে দেখছি। এই সংকট নিরসনে আসলে চিকিৎসকরা কি ধরনের উদ্যোগ নিয়েছে? দেখুন, রাজধানীতে যে কোভিড ডেডিকেটেড সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলো রয়েছে তার প্রতিটি হাসপাতালই কিন্তু এই মুহূর্তে তীব্র আইসিইউ সংকটে ভুগছে। সরকার এই সংকট নিরসনে 5টি ফিল্ড হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিলেও এখন পর্যন্ত ডিএসএমইউর যে ফিল্ড হাসপাতাল সেটি চালু হয়েছে, বাকি হাসপাতালগুলো তো এখনও চালু হয়নি। মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতালের চিত্র যদি আমি আপনাকে দেখাবার চেষ্টা করি, আপনি দেখতে পাবেন কিছুক্ষণ পরপরই কিন্তু এখানে রোগীরা আসছেন। এখানে কিছুক্ষণ আগেও আমি দেখেছি সারি সারি অ্যাম্বুলেন্স দাঁড়িয়েছিল এবং এসব রোগীরা যারা নতুন রোগী আসছেন তারা কিন্তু হাসপাতালে সিট পাচ্ছেন না খুব সহজে, এবং সিট না পাওয়ার কারণে কিন্তু তারা বিভিন্ন হাসপাতাল ঘুরছেন। অর্থাৎ আইসিইউর যে সংকট তৈরি হয়েছে, যে কারণে মুমূর্ষু রোগীরা সিট পাচ্ছেন না। কারণ কোনো হাসপাতালে যদি 2-1টি আইসিইউ যখন ফাঁকা হচ্ছে তখন হাসপাতালে ভর্তি থাকা মুমূর্ষু রোগীরা সেই সিটগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে পেয়ে যাচ্ছেন। ফলে নতুন রোগীদের সংকট কিন্তু বাড়ছে। আর এর পাশাপাশি নতুন রোগী যারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আসছেন অনেকেই কিন্তু হালনাগাদ তথ্য জানেন না যে কোন হাসপাতালে কতগুলো সিট ফাঁকা আছে, যে কারণে তারা কিন্তু অনেকটা দিগ্ভ্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতাল ঘুরেও কিন্তু সিট তারা পান না। আর এর পাশাপাশি করোনা ডেডিকেটেড 17টি সরকারি হাসপাতালের পাশাপাশি কিন্তু বেশ কিছু বেসরকারি করোনা ডেডিকেটেড হাসপাতালও কাজ করছে, সেগুলোতেও আইসিইউ সংকট। সব মিলিয়ে করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোতে 8 শতাধিক আইসিইউ আছে, তার মধ্যে ফাঁকা আছে মাত্র 90টিরও বেশি আইসিইউ। তো এই সংকট নিরসনে ফিল্ড হাসপাতালগুলো যদি পূর্ণাঙ্গভাবে চালু করা যায় তাহলে সংকট অনেকটা নিরসন হবে বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। অর্থাৎ বঙ্গবন্ধু বিএসএমএর যে ফিল্ড হাসপাতালটি সেটি এখন পর্যন্ত সেখানে 40টি আইসিইউ এবং পর্যায়ক্রমে এখানে 1000 বেডের একটি হাসপাতাল করা হবে। তার পাশাপাশি অন্যান্য যে ফিল্ড হাসপাতাল সেগুলো নির্মাণের পরিকল্পনা যদি বাস্তবায়ন করা হয় তাহলে অচিরেই এই সংকট কমে আসবে। তবে সংকট নিরসনে স্বাস্থ্যবিধি মেনে চলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। মহাখালী ডিএনসিসি হাসপাতাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ্র। করোনা আক্রান্ত উপসর্গ নিয়ে 24 ঘন্টায় সিলেট সহ 15 জেলায় 141 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় 96 জন এবং উপসর্গ নিয়ে 45 জন মারা গেছেন। এদিকে সংক্রমণ না কমায় এখনও চট্টগ্রামের হাসপাতালগুলোতে রয়েছে করোনা রোগীদের চাপ। এমনকি মুমূর্ষু রোগীর জন্য মিলছে না আইসিইউ। সিলেটে গত 24 ঘন্টায় করোনায় 19 জনের মৃত্যু হয়েছে, যা এই জেলার সর্বোচ্চ। একই সময় আক্রান্ত হয়েছেন 276 জন। গত 2 সপ্তাহ ধরে ফরিদপুরে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে চলছে। নতুন করে 24 ঘন্টায় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় 8 এবং উপসর্গ নিয়ে 5 জন মারা গেছেন। চাঁদপুরে মারা গেছেন আরও 13 জন। শারীরিক অবস্থাই খুব খারাপ নিয়ে আসছে, যারা হলো যে চিকিৎসার সময় পাওয়া খুব কষ্ট হচ্ছে, মারা যাচ্ছে।
চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে 12 জন মারা গেছেন। নতুন করে আরও 772 জনের করোনা শনাক্ত হয়েছে। চিকিৎসকরা বলছেন সরকারি হাসপাতালে থাকা অনেক হাইফ্লোনাজাল ক্যানুলা এরই মধ্যে নষ্ট হয়ে গেছে। এগুলো নতুন করে ব্যবহার করতে পারলে আইসিইউর উপর চাপ কমানো যাবে। বলা হচ্ছে যে নষ্ট হয়ে পড়ে আছে, তার মধ্যে যদি বৃষ্টিও আপনি সচল করে দেন এবং বৃষ্টি হাইফ্লোনাজাল ক্যানুলা যদি আমি 20 জন রোগীকে প্রোভাইড করতে পারি, তাহলে কিন্তু চট্টগ্রামের প্রাইভেট যে ক্লিনিক বা হাসপাতালগুলোর আইসিইউর উপর যে চাপ বা আইসিইউর জন্য মানুষের যে হাহাকার, সেই হাহাকার কিন্তু অনেক কমে যাবে। রংপুরে কমছে না করোনা আক্রান্ত উপসর্গ নিয়ে মৃত্যুর হার। নতুন করে সেখানে মারা গেছেন আরও 12 জন। এমন অবস্থায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে বাইরে বের হওয়ার আহ্বান জানান চিকিৎসকরা। যেহেতু করোনা এখন বেড়ে গেছে, আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবো। সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চললেই শুধুমাত্র আমরা করোনা প্রতিরোধ করতে পারবো। মঙ্গলবার সকাল 8টা থেকে বুধবার সকাল 8টা পর্যন্ত কুমিল্লা ও বরিশালে মারা গেছেন 11 জন করে। রাজশাহী ও ময়মনসিংহে 10 জন করে মৃত্যু হয়েছে। এছাড়া বগুড়ায় 8 এবং খুলনায় আরও 7 জন মারা গেছেন। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রংপুরের করোনা পরিস্থিতি ও হাসপাতাল ব্যবস্থাপনা নিয়ে আরও বিস্তারিত জানবো। সহকর্মী নজরুল ইসলাম এই মুহূর্তে আমার সাথে সরাসরি যুক্ত আছেন। নজরুল, করোনা পরিস্থিতির এই মুহূর্তে রংপুরের কি অবস্থা? গত কয়েকদিন ধরে যেটা দেখা যাচ্ছে খানিকটা কমেছে, কিন্তু মৃত্যুর সংখ্যা তো কমছে না। মূলত আসলে রংপুর একটা বিভাগীয় শহর, 8 জেলা থেকে কিন্তু করোনা যারা আক্রান্ত হয় তারা কিন্তু উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং রংপুর করোনা হাসপাতালে কিন্তু তারা চলে আসে। কিন্তু আমরা দেখেছি যে যখনই সারা বিভাগ থেকে লোকজন আসা শুরু করে, এই সময় কিন্তু রোগীদের যে চাপ এটি কিন্তু অনেকটাই বেড়ে যায়। বেড়ে যাওয়ার কারণে আমরা দেখেছি যে চিকিৎসকরা যারা চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে, কারণ চিকিৎসা সংকটের কারণে কিন্তু এই ঘটনাটি ঘটে যাচ্ছে বরাবরের মতো। আমরা একটু আগেই কিন্তু রংপুর সিভিল সার্জনের সঙ্গে কথা বলেছি, তিনি যেমনটি জানিয়েছেন যে গত কয়েকদিন ধরে করোনার যে রোগীর যে আক্রান্ত সংখ্যা এটি কিন্তু কমে গেলেও মৃত্যুর সংখ্যা কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। কারণ মৃত্যুতে আমরা দেখেছি যে করোনায় মারা গেছে 6 জন, আসলে উপসর্গ নিয়ে থেকে কিন্তু বেশি মারা যাচ্ছে। আমরা যে তথ্য হিসেবে যেটা জানতে পেরেছি যে 6 জন মারা গেছেন, 108 এর থেকে কিন্তু আসলে বেশি মারা গেছে। আমরা দেখেছি যে রংপুরের বিভিন্ন ধরনের যে হাসপাতালগুলোতে, আমি যদি একটু রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল যদি একটু দেখাতে চাই, যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই হাসপাতালে কিন্তু একটা 34 নম্বর একটি ওয়ার্ডকে করোনা হাসপাতাল বলে তারা ঘোষণা করেছেন। সেখানে আমরা দেখেছি যে 50 জনের উপরে কিন্তু রোগী সেখানে ভর্তি রয়েছে। আমরা কিছুক্ষণ আগে একটি রোগীর স্বজনের সঙ্গে কথা বলেছি, তিনি যেমনটি জানিয়েছেন যে তারা প্রায় 8 দিন ধরে সেখানে আছেন এবং একের পর এক সেখানে রোগী আসছে, নিচে এবং বিছানায় তারা অনেক রোগী শুয়েছে। তারা করোনা এখানে চিকিৎসা সেবা যেটি বলা চলে, সেটি কিন্তু যারা চিকিৎসক রয়েছে তারা কিন্তু দূর থেকে এবং কাছে গিয়েও অনেকের সেবা দিচ্ছেন। তারা চাচ্ছেন যে যারা স্বাস্থ্যবিধি মেনেই চলবে বিভিন্ন এলাকাতে এবং যারা মাস্ক পরিধান করবে, হ্যান্ড স্যানিটাইজার অর্থাৎ গ্রহণ করবেন, তাদের করোনা আক্রান্ত আসলে কমে যাবে, এটি আসলে বলা হচ্ছে। তবে স্বাস্থ্য বিভাগের পরামর্শ অনুযায়ী আমরা যেটা জানতে পেরেছি যে সারা দেশের যে করোনা অর্থাৎ আক্রান্ত সংখ্যা বেড়ে যাচ্ছে এবং সংক্রমণ বেড়েছে, এটি রংপুরে কিন্তু আসলে আস্তে আস্তে বেড়ে যাওয়ার একটি কারণ হচ্ছে মানুষ স্বাস্থ্যবিধি মানার চেষ্টা করছে না। এদিকে লকডাউন খুলে দেওয়ার পরে কিন্তু বাজারগুলোতে উপচে পড়া মানুষের কিন্তু আসলে উপস্থিতিটা অনেকটা বেশি দেখা গেছে। এই কারণে কিন্তু আসলে করোনার সংক্রমণ দিনে দিনেই বেড়ে যাচ্ছে উত্তরাঞ্চলের জেলাগুলোতে এবং রংপুরেই। রংপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। করোনাকালে প্রায় 2.5 লাখ প্রার্থীর চাকরির বয়স শেষ হয়েছে। যাদের বয়স আছে তাদেরও 1.5 বছর সময় নষ্ট হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে এই সময়ে চাকরির বয়স শেষ হয়ে গেলেও ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। করোনার কারণে গত 1.5 বছরে নিয়োগ পরীক্ষা হয়নি বললেই চলে। এরই মধ্যে চাকরির বয়স শেষ রাকিব ইসলামের। সামনে যেগুলো পরীক্ষা হওয়ার কথা ছিল সবগুলোই স্থগিত বা সার্কুলার স্থগিত, তো সেগুলো তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। মহামারী শুরুর পর থেকে চাকরি প্রত্যাশী সবারই 1.5 বছর নষ্ট হয়েছে। এই ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি তাদের। আমার কিন্তু 30+ হয়ে যাচ্ছে, সো সেক্ষেত্রে কিন্তু আমি আমার চাকরির যে পরীক্ষা দেওয়ার যে সুযোগটা, আমাদের সাংবিধানিক যে অধিকার, সেটা কিন্তু আমি পাচ্ছি না। 27, 28, 29 বছর আমরা তারা হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এ সংক্রান্ত সংগঠনগুলো বলছে ক্ষতি কাটাতে চাকরিতে ঢোকার বয়স 32 করতে হবে। যারা নীতি নির্ধারক আছেন তাদের কাছে আমরা উদ্যত আহ্বান জানাচ্ছি, আকুল আবেদন জানাচ্ছি, আমাদের একটা আর্তি জানাচ্ছি যে আমাদের দিকে একটা সুদৃষ্টি দেন। আমরা আসলে ভুক্তভোগী, আমাদের বয়সটা স্থায়ীভাবে 2 বছর বাড়িয়ে দেন। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে যাদের বয়স শেষ
তারাও ডিসেম্বর পর্যন্ত সব চাকরিতে আবেদন করতে পারবে, তবে বয়স হতে হবে 30 থেকে 32 বছরের মধ্যে। অচলাবস্থার মধ্যে যারা চাকরি প্রার্থী তাদের বয়স হয়তো অনেকের পার হয়ে গিয়েছে, হয়তো নর্মাল পরিস্থিতি থাকলে আরো তাড়াতাড়ি করে আসতো, অ্যাডভার্টাইজমেন্ট গুলো আসতো, তারা আবেদন করতে পারতো। এখন তারা করতে পারছে না। এই বিষয়টি বিবেচনা করে আমরা কাজ করছি। তবে বয়স 32 করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানায় মন্ত্রণালয়। সংশ্লিষ্টরা বলছেন, করোনার কারণে বেকারত্বের হার ব্যাপক আকারে বাড়ছে, তাই নতুন কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে নীতি নির্ধারকদের এখন থেকেই কাজ করতে হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা স্বাস্থ্যবিধি মেনে দেশের সব আদালতে স্বাভাবিক বিচার কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়। এতে বলা হয়, স্বাস্থ্য সুরক্ষামূলক প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পর সাক্ষ্য গ্রহণ করবেন বিচারক। একই সঙ্গে সব মহানগর দায়রা জজ, জেলা ও দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং সংশ্লিষ্ট আইনজীবী সমিতি প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এছাড়া বিচারক চাইলে তথ্য প্রযুক্তির মাধ্যমেও বিচার কার্যক্রম পরিচালনা করতে পারবেন বলেও জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে। করোনার পর এবার ডেঙ্গু আতঙ্কে সিলেটবাসী। এখনও জেলায় ডেঙ্গু ছড়িয়ে না পড়লেও সম্প্রতি নগরীর দক্ষিণ সুরমা এলাকায় পাওয়া গেছে এডিস মশার লার্ভা। জেলায় ডেঙ্গুর প্রকোপ শুরুর আগেই ব্যবস্থা নেওয়ার তাগিদ সাধারণ মানুষের। বেশ অনেকদিন ধরেই মশার অত্যাচারে অতিষ্ঠ সিলেট নগরীর মানুষ। এর মধ্যেই সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা পেয়েছে ডেঙ্গুর বাহক এডিস মশার লার্ভা। করোনার তীব্র সংক্রমণের মধ্যে নতুন করে সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় উদ্বিগ্ন মানুষ। জেলার ডেঙ্গুর প্রকোপ শুরুর আগেই ব্যবস্থা নেয়ার তাগিদ দিলেন তারা। শহর যেটা এখনো গেঞ্জি এরিয়া হয়ে গেছে এবং অনেক জায়গায় অনেক বাসা বাড়িতে এরকম লার্ভা আছে, সেগুলো হয়তো প্রশাসন যদি তদারকি করে তাহলে এগুলো বেরিয়ে আসবে। করোনা মহামারী একটা বিশাল আকারে ধারণ করছে। এখন যে ডেঙ্গু মশা যে আরো মানুষকে আক্রান্ত করেছে, তো একটা আরো বড় একটা মহামারী রূপান্তরিত হয়ে যাবে। সিলেট সিটি কর্পোরেশন বলছে, ডেঙ্গু নিয়ন্ত্রণে নগরীতে কীটনাশক স্প্রে করা হচ্ছে, ব্যবহার হচ্ছে অত্যাধুনিক ফগার মেশিন। প্রতি ওয়ার্ডে 10 জন কর্মী 10 দিন করে চালাচ্ছে এ কার্যক্রম। মশার জন্য আমরা এখন পাবলিক হেলথ প্রোডাক্টগুলো আমরা ইউজ করতেছি। আমরা লার্বিসাইড হিসাবে টেমিফস ইউজ করি এবং অ্যাডাল্টিসাইড হিসাবে এতদিন পর্যন্ত আমরা সিটি কর্পোরেশন ম্যালাথিয়ন ইউজ করেছি। আজকে আমরা ডেল্টামেথ্রিনের পরীক্ষামূলকভাবে আমরা এটা চালাচ্ছি, দেখি আমরা কোনটা ভালো কার্যকর ফল পাই। মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের পাশাপাশি জনগণকেও সচেতন হবার তাগিদ দিলেন সিটি মেয়র। আরেকটা মহামারী যেন আমাদের এই নগরীতে না হয়, আমরা সেভাবে কাজ করে যাচ্ছি। কোথাও কোনো যদি সাসপেক্টেড ইনফরমেশন আপনাদের থাকে, যার কাছে থাকবে আমাদের কাছে ইনফরমেশন দিলেই আমরা সেখানে যাব। 2019 সালে সিলেটে ডেঙ্গু ছড়িয়ে পড়লে 5 শতাধিক মানুষ চিকিৎসা নেন উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। মঙ্গলবার রাত থেকে চলা টানা বৃষ্টিপাতে চট্টগ্রামে দেখা দিয়েছে জলাবদ্ধতা। নগরীর নিচু এলাকার সড়ক, অলিগলি ও বাসাবাড়িতে জমেছে হাঁটু পানি। সড়কে পানি জমে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। এতে সকালে ভোগান্তিতে পড়েন কর্মস্থলমুখী মানুষ। তবে সকাল 9টার পর থেকে পানি কমতে শুরু করেছে। পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় 59.6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বাকুলিয়ার থেকে আসছি গতরাত, গাড়ি আর এদিকে যেতে পারতেছে না পানির জন্য। নালা পরিষ্কার নাই, অপরিষ্কার নালা, আবর্জনা ফেলে ওখানে বাড়াই ফেলছে, তো এই জন্য পানি যাইতে পারে না। গাড়ির সমস্যা হয়, আমাদের সমস্যা হয়, গাড়ি নষ্ট হয়ে গেলে আমরা চলতে কষ্ট হয়ে যাই গিয়া, ওদিন আর গাড়ি কাজ করতে সময় যাই গিয়া। নারায়ণগঞ্জের প্রত্যন্ত এলাকা 2500 এই উপজেলার বেশ কয়েকটি গ্রামে রয়েছে জঙ্গি তৎপরতা। বেশ কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হলেও নিখোঁজ অনেক তরুণ। তবে স্বজনদের দাবি, কে বা কারা তাদের তুলে নিয়ে গেছে। 2500-এর নোয়াগাঁও 200 বছরের পুরনো মিয়াবাড়ির সামনে 3 গম্বুজ জামে মসজিদ, আছে মাদ্রাসা, এতিমখানাও। জেএমবির প্রতিষ্ঠাতা শায়েখ আব্দুর রহমানের নিয়মিত আসা যাওয়া ছিল এইখানে।
11 জুলাই মধ্যরাতে এখানে অভিযান চালিয়ে আইইডি ও বোমা তৈরির সরঞ্জাম সহ মুয়াজ্জিন মামুনকে আটক করে কাউন্টার টেরোরিজম ইউনিট। পরে গ্রেফতার হন মসজিদের পাশের বাড়ির শফিকুর ও খালিদ। তাদের 90 জেএমবির সদস্য বলছে পুলিশ। দুধের মধ্যে কাউজ থাকতে পারে, কিন্তু আমার ছেলের মধ্যে কোনো কাউজ নাই। দেশের মানে এই কথা বলবো, আমি মা এই কথা বলবো। বছর 3 আগে বোমা তৈরির সরঞ্জাম সহ জাকারিয়া ও পাঁচবাড়িয়ার হাফেজকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনার পর তাদের পরিবারের লোকজন আর গ্রামে থাকেন না। জাকারিয়া সে অবশ্যই জঙ্গলির সাথে সংযোগ, কারণ তার কাছ থেকে ল্যাপটপ, মোবাইল এবং কি কম্পিউটার সহ বিভিন্ন সরঞ্জাম সুবিধা তাকে ধরা হয়েছে। পুলিশের দাবি 2500 থানার তরুণেরা জঙ্গিবাদে উদ্বুদ্ধ। তাদের সঙ্গে আছে সাতগ্রাম ইউনিয়নের কয়েকটি গ্রামের বেশ কয়েকজন। এলাকার কিছু 10-12 জন লোক নিখোঁজ আছে, তারা কোথায় আছে কিভাবে আছে আমরা তা এখন জানি না। নোয়াগাঁওয়ের পাশের গ্রাম পাঁচরুখি, সেখানকার মসজিদের ইমাম শহীদুল একই গ্রামের নোমান নাসিম সহ 3 জন 3 মাস ধরে নিখোঁজ। স্বজনদের দাবি কে বা কারা তাদের তুলে নিয়ে গেছে। নিখোঁজদের মধ্যে অনেকেই ছড়িয়ে দিতেন জিহাদি বই। 3 জন এসে তার সাথে জড়িত হইয়া ধাক্কায় তারা গাড়িতে উঠায় নিয়ে গেল। এরপরে আজ পর্যন্ত আমরা কোনো খোঁজ খবর এখন মতো পাই নাই। কি অপরাধ আমি কোনো কিছুই জানি না। আর আমাদের এলাকায় দেখেন যে এই ছেলের মতো ছেলে কোনো ত্রুটি নাই। তবে পুলিশের বক্তব্য, এই অঞ্চলের 20-25 জন তরুণ আনসারুল্লাহ বাংলা টিমে যোগ দিয়ে নিরুদ্দেশ। তাদের অনেকেই এখন অনলাইনে তৎপর। কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। কোরআন এবং হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে এবং তাদেরকে পরলৌকিক মিথ্যা প্রলোভন দিয়ে তাদেরকে এই রেডিকালাইজড করা হয় এবং এক সময় তারা এরকম জঙ্গিবাদে জড়িয়ে পড়ে। এখনও কিছু কয়েকজন ছেলে বাড়ি থেকে বাইরে আছে, আমরা যেটাকে বলি হিজরত। জঙ্গি তৎপরতায় জড়িতদের কয়েকজন শিশু কিশোর হওয়ায় তাদের গ্রেফতার না করে সংশোধনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি জামায়াত নেতা কর্মীদের দলে এনে বিভিন্ন পদে স্থান করে দেওয়ার অভিযোগ উঠেছে সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে। এসব ঘটনায় ক্ষুব্ধ আওয়ামী লীগের ত্যাগী সিনিয়র নেতারা। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন এমপি শিমুল। 2014 সালে সম্মেলন করে নাটোর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। সভাপতি নাটোর 4 আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস আর সাধারণ সম্পাদক নির্বাচিত হন নাটোর 2 আসনের সাংসদ শফিকুল ইসলাম শিমুল। তবে ওই কমিটিতে অনেক ত্যাগী নেতার স্থান না হয় দলের ভেতরে ছিল চাপা ক্ষোভ। স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত 27 জুলাই ভার্চুয়াল এক সভায় অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি শিমুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলেন। পরে তা নিয়ে জেলা আওয়ামী লীগের শুরু হয় তোলপাড়। জেলার সিনিয়র নেতাদের অভিযোগ, অনুপ্রবেশকারীদের জায়গা করে দেয়া সহ নানা রকম দুর্নীতি ও স্বজনপ্রীতি করে এমপি শিমুল দলের ভাবমূর্তি নষ্ট করছেন। তার সীমাহীন দুর্নীতি এবং তার সীমাহীন আত্মীয়করণ, এইসব কারণে তারা আজকে মনে হয় যে আওয়ামী লীগ একটি অর্থ উপার্জনের একটা জায়গায় পরিণত হয়েছে। আমরা মেজরিটি আর কি বলতে গেলে যারা নেতৃত্বে আমরা অগ্রণী ভূমিকা পালন করি, আমরা তারা রাজনৈতিকভাবে রাজনীতিতে উপেক্ষিত। স্বাধীনতা বিরোধী ও ভিন্ন আদর্শের লোকরা দলের ভেতর স্থান পাওয়ায় হয়রানির শিকার হচ্ছেন প্রকৃত নেতাকর্মীরা। এতে ক্ষোভ থেকে দূরেও সরে গেছেন অনেকে। আওয়ামী লীগ থাক, যুবলীগ থাক, যে দলই থাক, কিন্তু তাকে হইতে হবে শিমুল লীগ। সেটা নৌকার পক্ষে যাক, বিপক্ষে যাক। ত্যাগী এবং পরীক্ষিত বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আওয়ামী লীগ রাজকে পদবঞ্চিত এবং বিভিন্ন আত্মীয় স্বজনকে শফিকুল ইসলাম শিমুল এই আওয়ামী লীগের অনুপ্রবেশ করে আজকে দলের ভাবমূর্তি বিনষ্ট করেছে। তবে এমপি শিমুলের দাবি, ষড়যন্ত্রকারীরা তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি বিভিন্ন সংগঠন থেকে দলে ভিড়িয়েছি, এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। আমি সবসময় নৌকার পক্ষে ছিলাম, আছি এবং যতদিন বেঁচে থাকবো নৌকা পক্ষে স্ট্যান্ডে থাকবো। দলের ভেতরকার সব বিবাদ মিটিয়ে জেলা আওয়ামী লীগকে আরও গতিশীল ও শক্তিশালী করার দাবি তৃণমূল নেতাকর্মীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বন্ধ থাকা সরকারি চিনি কল চালু করতে আগামী মাসেই বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে সরকার।
শিল্পমন্ত্রী বলছেন, মিলগুলোকে সরকারি মালিকানায় রেখেই পরিচালিত হবে বিদেশি বিনিয়োগ। তবে কারখানাগুলোকে লাভজনক করতে আগজাত অন্যান্য পণ্য উৎপাদনের পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। দীর্ঘ লোকসান কমাতে 2020 ডিসেম্বরে কুষ্টিয়া, পাবনা, পঞ্চগড়, রংপুর, শ্যামপুর ও দিনাজপুরে চিনিকল বন্ধ হয়ে যায়। সে সময় আধুনিকায়নের পর মিলগুলো আবার চালু করার কথা বলেছিল সরকার। অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে চিনিকলগুলো। শিল্পমন্ত্রী জানান, এসব কারখানায় বিনিয়োগ করবে থাইল্যান্ড, জাপান ও কম্বোডিয়ার মালিকানাধীন প্রতিষ্ঠান সুটেক। মিলগুলোর মালিকানা থাকবে সরকারের হাতে আর পরিচালনা করবে তারা। এ নিয়ে আনুষ্ঠানিক চুক্তি হবে আগামী মাসেই। প্রাথমিকভাবে বন্ধ 6টি মিল সংস্কার হলেও পরবর্তীতে চিন্তা থাকবে বাকিগুলো নিয়েও। যেহেতু আমাদের ল্যান্ড আছে, ইনফ্রাস্ট্রাকচার সব আছে, রাস্তাঘাট, বিদ্যুৎ সব কিছুই আছে, তো সেখানে তো অলরেডি আমাদের ইনভেস্টমেন্ট আছেই। সেখানে আমরা একটা তাকে করে হিসাব করে তাদের সাথে আমরা কন্ট্রাক্টে যাচ্ছি। তো ম্যানেজমেন্ট তাদের থাকবে, আমরা তাদের সাথে থাকবো। আমরা মনে করি যে এই চুক্তিটা আগামী 1-1.5 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে হয়ে যাবে। অর্থনীতিবিদরা বলছেন, লোকসান থেকে লাভের মুখ দেখতে সরকারি চিনিকলে বড় চ্যালেঞ্জ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। সুফল পেতে বড় কলগুলোতে শুধু চিনি নয়, রপ্তানির জন্য উন্নতমানের স্পিরিট ও অ্যালকোহল উৎপাদন করা যেতে পারে। সরকারি ব্যবস্থাপনার দুর্বলতা ইতিমধ্যেই দেখা গেছে এই মিলগুলোর ক্ষেত্রে, এবং সংস্কারের নামে নতুন করে আবার সেখানে দুর্নীতি সুযোগ তৈরি হবে এবং বাড়তি উৎপাদন ক্ষমতা চিনি তৈরি করে সেটি এই মুহূর্তে দেশের ভিতরে লাভজনক করাটিও কষ্টকর। সরকারি চিনিকলগুলো আধুনিকায়ন করা হলেও কর্মী ছাঁটাই হবে না বলেও জানিয়েছে শিল্প মন্ত্রণালয়। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরিস্থিতিতে গত মার্চে শুরু হয়েছিল অনলাইনে চা নিলাম প্রক্রিয়া, কিন্তু নিরবচ্ছিন্ন বিদ্যুৎ আর ইন্টারনেট সংযোগ না থাকার পাশাপাশি ক্রেতাদের প্রযুক্তিগত অদক্ষতায় এই প্রক্রিয়া নিয়ে বিপাকে পড়েছে অংশগ্রহণকারীরা। তবে কর্মকর্তারা বলছেন, অনলাইন নিলাম পদ্ধতি আরও সহজ করতে কাজ করছেন তারা। দেশে চা নিলামের ইতিহাস প্রায় 70 বছরের। বাগানের চা পাতা প্রক্রিয়াজাতকরণের পর তোলা হয় নিলামে। চট্টগ্রাম ও শ্রীমঙ্গলে সপ্তাহে একদিন এই নিলামে সশরীরে অংশ নেন ক্রেতারা। করোনা পরিস্থিতির কারণে গত 15 মার্চ থেকে নিলাম প্রক্রিয়া অনলাইনে চালু করে চা বোর্ড। এতে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অংশ নেওয়ার সুযোগ তৈরি হয়, কিন্তু নানা জটিলতায় এই প্রক্রিয়া নিয়ে ঝামেলায় পড়েছেন ক্রেতা বিক্রেতারা। এই টেকনোলজির সাথে তো সবাইকে অ্যাডপ্ট করতে হবে। এখানে যারা টি অকশনে আসে সবাই কিন্তু টেকনিক্যালি সাউন্ড না, ইকুয়াল স্পিড হইতে হবে সব জায়গায়। আপনি যখন কোনো অকশনে বিট করবেন, তখন যে লোক চিটাগংয়ের সিটিতে বসে যে স্পিডে সে অকশন বিট করবে, পঞ্চগড়ের লোককে কিন্তু সেম স্পিড থাকতে হবে, নাহলে কিন্তু সে পিছায় যাবে। অনলাইন নিলামকে জনপ্রিয় করতে সমস্যা চিহ্নিত এবং তা সমাধানে কাজ শুরু করেছে চা বোর্ড। ক্রেতাদের প্রশিক্ষণেও নেওয়া হয়েছে উদ্যোগ। আমাদের যারা বায়ার আছে, আমাদের যারা ব্রোকার আছে, তারা হয়তো কিছু লোক এটাতে দক্ষ, বাট অন্যরা হয়তো ওইভাবে দক্ষতা অর্জন করতে পারেনি। তো আমাদের এইসব ক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি ওয়ার্কশপ, ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা। চলতি মৌসুমে 42টির মধ্যে এ পর্যন্ত 13টি নিলাম অনুষ্ঠিত হয়েছে। আগামী বছর থেকে পুরো প্রক্রিয়া অনলাইনে করার কথা জানিয়েছে চা বোর্ড কর্তৃপক্ষ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। 23 বছর পর আবারও চালু হচ্ছে বগুড়ার সারিয়াকান্দি ও জামালপুরের মাদারগঞ্জ রুটে ফেরি চলাচল। এতে উত্তরাঞ্চলের মানুষ বৃহত্তর ময়মনসিংহ ছাড়াও রাজধানীতে যাতায়াত করতে পারবে কম সময়ে। বৃহস্পতিবার আনুষ্ঠানিক উদ্বোধনের খবরে উচ্ছ্বসিত যমুনা নদীর দুই পারের মানুষ। 1998 সালে যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতু চালুর পর বন্ধ হয়ে যায় সারিয়াকান্দি মাদারগঞ্জ ফেরিঘাট। বৃহস্পতিবার থেকে আবারও চালু হবে এই রুট। এতে কম খরচে যাত্রী ও পণ্য পরিবহনের পাশাপাশি ময়মনসিংহ সহ ঢাকার সাথে বিকল্প যাতায়াত ব্যবস্থা তৈরি হবে বগুড়া ও রংপুর অঞ্চলের। নৌকা দিয়ে আসা যাওয়া করে অনেক ঝুঁকির মধ্যে, ঝড় তুফানের জীবনের কোনো নিরাপত্তা থাকে না। সেই ক্ষেত্রে ফেরি চালু হলে আমরা অনেক অল্প খরচে আসা যাওয়া করতে পারবো। নৌবন্দর হলেন তো আমাদের এলাকায় যাওয়া আসি যানবাহন চলাচল সুবিধা হবে, মাল পরিবহন পার করার জন্য হয়তো মাল যায়, গাড়ি ঘোড়া পার হয়, এগুলো সুবিধা হবে।
সারিয়াকান্দির কালীতলা থেকে মাদারগঞ্জ সংলগ্ন জামথল পর্যন্ত প্রাথমিকভাবে বে-সি ট্রাক চলাচল করবে। ভবিষ্যতে আরও পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। মানুষের পাশাপাশি যাতে যানবাহন চলাচল করে তাতে মানুষের সময় কম হবে। ঢাকাগামী গাড়িগুলান বা ঢাকাগামী যাত্রীরা যদি এদিক দিয়ে আমাদের সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর যায় তাহলে অনেক সময় বেঁচে যাবে এবং অর্থনৈতিকভাবে সচ্ছল হবে। নৌরুটটি চালু হওয়ায় চর অঞ্চলের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের পাশাপাশি দুই পারের ব্যবসা বাণিজ্যেও আসবে গতি। চরের যে মানুষগুলো যাদের জীবন ব্যবস্থা এখনো পর্যন্ত হয়তো নিম্নমুখী, সেই মানুষগুলোর জীবন ব্যবস্থা একটা ইতিবাচক পরিবর্তন আসবে। চরের যে সকল ফসলগুলো উৎপাদিত হয়, চরে উৎপাদিত ফসল খুব কম সময়ে কম ব্যয়ে ঢাকা সহ সারা দেশে যেতে পারবে, যার কারণে কৃষক একটা ন্যায্য মূল্য পাবে, তাদের জীবন জীবিকা একটা ইতিবাচক পরিবর্তন আসবে। ফেরি চলাচল শুরু হলে যাত্রীদের দুর্ভোগ কমার পাশাপাশি বঙ্গবন্ধু সেতুর উপরেও যানবাহনের চাপ অনেকটা কমে আসবে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। করোনা রোধে চলমান লকডাউন বদলে দিয়েছে ঢাকার বাতাস। নেই প্রাণঘাতী দূষণ, সতেজ হাওয়ায় নিঃশ্বাস নিতে পারছেন রাজধানীবাসী। 35% দূষণ কমে যাওয়ায় দূষিত শহরের তালিকায় অনেকটা নিচে চলে আসছে ঢাকার নাম। অবিলম্বে মেয়াদোত্তীর্ণ বাহন, অপরিকল্পিত নির্মাণ আর কারখানার দূষণ বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার পরামর্শ এখন পরিবেশবাদীদের। কয়েক মাস ধরে নেই দম বন্ধ করা ধুলোবালি আর কালো ধোঁয়া, ফলে বদলে গেছে বিশ্বের অন্যতম দূষিত বায়ুর শহর ঢাকার চেহারা। বায়ু দূষণের দিক থেকে 2019 ও 2020 সালে বিশ্বে প্রথম কয়েকটি শহরের অন্যতম ছিল ঢাকা। তবে করোনা লকডাউন ইতিবাচক হয়ে উঠেছে পরিবেশের জন্য। মুক্ত বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছে রাজধানীবাসী। যুক্তরাষ্ট্রভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউ এয়ারের জুলাই মাসের প্রতিবেদনে বলা হয়, বায়ু দূষণের শীর্ষে থাকা ঢাকা এখন দূষিত নগরীর তালিকায় 77তম স্থানে। জুলাই মাসে রাজধানীবাসী পেয়েছে নির্মল বায়ু। পূর্ববর্তী 5 বছর তুলনায় প্রায় 30 থেকে 35 ভাগের মতো বায়ু দূষণ আমরা কমাতে পেরেছি। এই যে বায়ু দূষণটা কমলো, সেখানে কিন্তু আমাদের কোনো অধিদপ্তর, সরকার বা কোনো কর্তৃপক্ষের তেমন কোনো ভূমিকা নাই। এই বায়ু দূষণটা অনাকাঙ্ক্ষিতভাবে করোনা ভাইরাস রিলেটেড যে লকডাউনের কারণে এবং বৃষ্টিপাতের কারণে এবং ঈদের ছুটির কারণে এই বায়ু দূষণটা কমেছে। করোনা মহামারীর ফলে বায়ুদূষণ নিয়ন্ত্রণের যে উপায় ও সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগানোর পরামর্শ বিশেষজ্ঞদের। এ বিষয়ে ইতিবাচক ভাবনা পরিবেশ অধিদপ্তরের। পুরনো যানবাহনকে যদি আমরা সরিয়ে দিতে পারি, এটার জন্য একটা গাইডলাইন তৈরি করা হয়েছে গত বছরই, সেটা পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে। আমরা আশা করছি যে আমাদের যে বড় বড় প্রজেক্টগুলো আছে, মেট্রো রেল সহ, সেই কাজগুলো শেষ পর্যায়ে আছে। তো এগুলো যদি আগামী কয়েক মাসের মধ্যে, বিশেষ করে ডিসেম্বরের মধ্যে যদি শেষ করা সম্ভব হয়, তাহলে আগামী শীত মৌসুমে, শুষ্ক মৌসুমে আমরা যে মনে করছি যে আমাদের পলিউশন বাড়বে, এয়ার পলিউশন বাড়বে, সেটা কিছুটা কমতে পারে। বিদ্যমান আইনের প্রয়োগের পাশাপাশি নাগরিক সচেতনতা বাড়লে বায়ু দূষণ অনেকটাই কমানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা আক্রান্ত হয়ে 24 ঘন্টায় বিশ্বে 10,000 মানুষের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 6,09,000। এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে 43,27,000। এ পর্যন্ত আক্রান্ত 20,47,00,000-এরও বেশি। একদিনে সবচেয়ে বেশি 2,000 মানুষ মারা গেছে ইন্দোনেশিয়ায়। নতুন শনাক্ত 32,000। দেশটিতে 10 দিনে প্রায় 12,000 মানুষের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ 1,133 জনের মৃত্যু হয়েছে ব্রাজিলে। এদিকে মেক্সিকোতে করোনার তৃতীয় দফার সংক্রমণে দেখা দিয়েছে ভয়াবহ চিকিৎসা সংকট। যুক্তরাষ্ট্রে মঙ্গলবার মারা গেছে 657 জন। নতুন রোগী শনাক্ত হয়েছে 1 লাখের বেশি। দেশটিতে এক সপ্তাহে করোনায় মৃত্যু বেড়েছে 35%। শনাক্তের হারও বেড়েছে 32 ভাগ। রাশিয়া 24 ঘন্টায় মারা গেছে 792 জন। দেশটিতে করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে। তবে যুক্তরাজ্যের 75% নাগরিক করোনার 2 ডোজ টিকা পেয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। এদিকে করোনার ডেল্টা ধরনের সংক্রমণ ঠেকাতে ব্যর্থ হওয়ায় 47 জন কর্মকর্তাকে শাস্তি দিয়েছে চীন সরকার।
সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় অস্ট্রেলিয়ার মেলবোর্নে আরও 1 সপ্তাহ লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। এদিকে নতুন এপিসেন্টার ইন্দোনেশিয়া এবং ফিজিকে উচ্চ ঝুঁকি সম্পন্ন দেশ হিসাবে তালিকাভুক্ত করে এই দুই দেশ থেকে আগতদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে নিউজিল্যান্ড সরকার। এদিকে ফিলিপাইনে 1 সপ্তাহে 27% বেড়েছে সংক্রমণ, মৃত্যু বেড়েছে 31%। সংক্রমণ রুখতে রাজধানী ম্যানিলা সহ 16 শহরে শুক্রবার থেকে 2 সপ্তাহের লকডাউন জারি করেছে দেশটির সরকার। জোর দেয়া হচ্ছে টিকা কার্যক্রমেও। ইরানে গত 1 সপ্তাহে মৃত্যু বেড়েছে 44%, সংক্রমণ বেড়েছে 17%। মঙ্গলবার দেশটিতে 500 প্রাণহানি হয়েছে, 40,000 নতুন রোগী শনাক্ত হয়েছে। সাউথ কোরিয়ায় বেড়েছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তার। গত 24 ঘন্টায় দেশটিতে রেকর্ড 2000-এর বেশি রোগী শনাক্ত হয়েছে। লুৎফা ফৌজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনার টিকা দিলে মানুষের প্রজনন ক্ষমতা কমে না, নেই গর্ভপাতের ঝুঁকিও। এসব বিষয় নিয়ে অনলাইনে নানা ধরনের অপপ্রচার চলছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এদিকে ভারতে করোনা আক্রান্তদের মধ্যে বাড়ছে ডায়াবেটিক রোগীর সংখ্যা। করোনা চিকিৎসায় প্রচুর পরিমাণে স্টেরয়েড ব্যবহার করায় ডায়াবেটিক রোগী বাড়ছে বলে ধারণা করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম বা অনলাইন দুনিয়ায় ঘুরলে প্রায় চোখে পড়ে নানা ধরনের গবেষণা প্রতিবেদন, যেখানে দাবি করা হয় করোনা ভ্যাকসিন নিলে কমে যেতে পারে প্রজনন ক্ষমতা, বেড়ে যায় গর্ভপাতের ঝুঁকি। এমন সব গবেষণাকে আগেও গুজব বলে উড়িয়ে দিয়েছেন বিজ্ঞানীরা। এরপরও অপপ্রচার অব্যাহত থাকায় নতুন করে সবাইকে নিশ্চিন্ত থাকার আহ্বান জানিয়েছে তারা। বিজ্ঞানীরা বলছেন, গর্ভবতী নারীরা ভ্যাকসিন নিলে গর্ভপাতের শঙ্কা রয়েছে এমন তথ্যের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। একই সাথে করোনা ভ্যাকসিনে থাকা স্পাইক প্রোটিন প্রজনন ক্ষমতাকে হুমকিতে ফেলে এমন তথ্য ভুল বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এদিকে ভারতে করোনা আক্রান্তদের মধ্যে ডায়াবেটিক আক্রান্তের সংখ্যা বাড়ছে। করোনা চিকিৎসায় ব্যবহৃত স্টেরয়েডের কারণে এমনটি ঘটছে বলে ধারণা বিশেষজ্ঞদের। চিকিৎসকরা বলছেন, নতুন ডায়াবেটিসে আক্রান্তদের মধ্যে প্রায় 10 ভাগের রক্তেই সুগারের মাত্রা নিয়ন্ত্রণের বাইরে। এসব রোগীরা সবাই দীর্ঘ কিংবা স্বল্প মেয়াদে করোনা আক্রান্ত ছিলেন। করোনা আক্রান্ত হওয়ার পরই তাদের সুগারের মাত্রা অস্বাভাবিক হারে বেড়ে যায়। গবেষণায় দেখা গেছে, নতুন ডায়াবেটিক রোগীদের গড় বয়স 36 বছর। ভবিষ্যতে এমন রোগীর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। সাদিয়া ফ্রেন্ড, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আফগানিস্তানের আরও 2 প্রাদেশিক রাজধানী দখল করে নিয়েছে তালেবান। মঙ্গলবার ফারা প্রদেশের রাজধানী ফারা শহর এবং বাগলান প্রদেশের রাজধানী পুলি খুমরি শহরের নিয়ন্ত্রণ নেয় তারা। এনে শুক্রবার থেকে মাত্র 5 দিনে 8টি শহর জঙ্গি গোষ্ঠীর নিয়ন্ত্রণে গেল। এর মধ্যে কুন্দুজের নিয়ন্ত্রণ তাদের বড় অর্জন। তবে কান্দাহার ও হেলমান্দের সরকারি বাহিনীর তীব্র প্রতিরোধের মুখে পিছু হটাচ্ছে তালেবানরা। কয়েকদিনের মধ্যে আফগানিস্তানের 4র্থ বৃহত্তম শহর ও বাল্ক প্রদেশের রাজধানী মাজারি শরীফ দখলের লক্ষ্য তালেবানের। However, the country's interior minister continues to maintain a positive tone. Women, men and children. Tens of Afghans took to the streets. বেশ কিছুদিন ধরে আফগানিস্তানে চলছে তালেবানের তাণ্ডব। মাত্র 5 দিনেই 8টি গুরুত্বপূর্ণ শহর দখলে নিয়েছে তারা। আফগান বাহিনীর সাথে সংঘর্ষে নির্বিচারে প্রাণ হারাচ্ছে নারী, শিশুসহ বেসামরিক নাগরিকরা। গৃহহীন হচ্ছে অসংখ্য মানুষ। এ অবস্থায় তালেবানকে কারা অস্ত্র সরবরাহ করছে তা নিয়ে উঠেছে প্রশ্ন। প্রায় 2 দশক পর আবারও বিশ্বজুড়ে আলোচনায় জঙ্গি গোষ্ঠী তালেবান। সন্ত্রাস বিরোধী অভিযান সমাপ্ত ঘোষণা করে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার শুরুর পর থেকেই একের পর এক গুরুত্বপূর্ণ শহর দখল করছে তালেবান। অনেক স্থানেই তাদের হামলার মুখে অসহায় আত্মসমর্পণ বা পালিয়ে যাচ্ছে আফগান সরকারি বাহিনী। 9/11 হামলায় অভিযুক্ত ওসামা বিন লাদেন এবং আল কায়দাকে আশ্রয় দেওয়ার অভিযোগে মার্কিন অভিযানে আফগানিস্তানে তালেবানের পতন হলেও 2 দশকেও নিশ্চিহ্ন হয়নি গোষ্ঠীটি। বিভিন্ন সময় বিক্ষিপ্ত হামলার মাধ্যমে অস্তিত্বের জানান দিয়েছে তালেবান। এ অবস্থায় তালেবানের অস্ত্রের যোগানদাতা কারা, সেই প্রশ্ন উঠেছে। এ নিয়ে সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া না গেলেও গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বিভিন্ন উৎস থেকে অস্ত্র সংগ্রহ করে তালেবান। তাদের কাছে আত্মসমর্পণ করা বা পালিয়ে যাওয়া আফগান সেনাদের অস্ত্র, যানবাহন, রসদ ব্যবহার করছে তালেবান।
এছাড়া সন্ত্রাস বিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্র কালোবাজার বা অন্য পথ ঘুরে পৌঁছেছে তালেবানের কাছেই। সেই অস্ত্রই ব্যবহার করা হচ্ছে আফগান এবং মার্কিন সেনাদের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের অভিযোগ, আফগানিস্তানকে অস্থিতিশীল করতে তালেবানকে অস্ত্র দিচ্ছে রাশিয়া, যদিও এর পক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি ওয়াশিংটন। এই অভিযোগের পক্ষে বিপক্ষে দুই ধরনের মতে দিয়েছে আফগান কর্তৃপক্ষ। এর আগে 2015 সালে তালেবান কমান্ডার আবদুল্লাহ জানান তাদের অস্ত্রের যোগান দেয় ইরান। আফগান এবং পশ্চিমা কর্তৃপক্ষ অভিযোগ করে তালেবান সদস্যদের অর্থ এবং প্রশিক্ষণও দেয় ইরান। তবে এ বিষয়ে সঠিক তথ্য পাওয়া প্রায় অসম্ভব বলেই মনে করেন বিশ্লেষকরা। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আলজেরিয়ার পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানলে 42 জনের প্রাণহানি হয়েছে, আহত হয়েছেন 11 জন। আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলে ভয়াবহ এই দাবানলের সৃষ্টি হয়। সোমবার থেকে দেশটির 18 প্রদেশে 41টি দাবানল সক্রিয় আছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। মৃতদের মধ্যে 25 জন সেনা সদস্য এবং 17 জন বেসামরিক মানুষ। দেশটির রাজধানী পূর্বাঞ্চলীয় কাবিলাই অঞ্চলে দাবানলের আগুনে পুড়ে গেছে ঘরবাড়ি সহ কয়েকশো গবাদি পশু। দাবানল ছড়িয়ে পড়ার পর আশপাশের এলাকা থেকে বাসিন্দাদের উদ্ধারে কাজ শুরু করে দেশটির সেনা সদস্যরা। উদ্ধার কাজ চালানোর মধ্যেই আগুনে পুড়ে মারা যান 25 জন সেনা সদস্য। এদিকে চলমান সংকটজনক পরিস্থিতিতে সহায়তা চেয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন জানিয়েছেন আলজেরিয়ার প্রধানমন্ত্রী আইমান বেন আব্দুর রহমান। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পিএসজিতে যোগ দিলেন লিওনেল মেসি। এরই মধ্যে প্যারিসে পৌঁছে মেডিকেল টেস্ট সম্পন্ন করেছেন আর্জেন্টাইনি মহাতারকা। চুক্তি স্বাক্ষর শেষে জানিয়েছেন পিএসজিতে নতুন অধ্যায় শুরু করতে মুখিয়ে আছেন তিনি। প্যারিসের নতুন ডায়মন্ড এরই মধ্যে হইচই পড়ে গেছে। পিএসজির স্টোর রুমে জার্সি বিক্রির হিড়িক পড়বে সবাই তৈরি। পার্ক দ্য প্রিন্সেসে ফুটবলের বরপুত্র পা পড়েছে বিশ্বসেরার। মেসি এখন লা পারিসিয়ান ডেরায়। গায়ে 30 নম্বর জার্সি। ক্যারিয়ারের শুরুতে এই জার্সি দিয়েই মাতিয়েছিলেন বার্সেলোনা। মেডিকেল টেস্ট দিয়ে চুক্তির আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু, যেখানে হাসি মুখে নতুন ক্লাবকে আপন করে নেয়ার চেষ্টা ফুটে উঠেছে। ম্যাজিক্যাল মেসি নতুন মিশনে পায়ের ক্যারিশমায় মোহিত করার অপেক্ষায় তার খানিকটা দেখিয়েছেন বিশেষ মুহূর্তে। চুক্তির মেয়াদ 2 বছরের। আলোচনায় সেটা আরও 1 বছর বাড়িয়ে নেয়ার সুযোগ থাকছে। আর্জেন্টাইন কিংবদন্তিকে পেয়ে পিএসজি সভাপতির চোখে যেন বিশ্বজয়ের আনন্দ। মেসি বন্ধু নেইমার ও এমবাপেকে সঙ্গে করে ক্লাবকে করতে চান ইউরোপ সেরা, নতুন রঙে রাঙাতে চান নিজেকে। বার্সায় ক্যারিয়ারের ইতি টানা দিচ্ছে ছিল, কিন্তু কঠিন বাস্তবতায় সম্ভব হয়নি। পিএসজিতে সফল হোক নতুন অভিযান। শুভকামনা মেসি। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিপিএল ফুটবলের নতুন ভেন্যু বাংলাদেশ আর্মি স্টেডিয়ামের অভিষেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে 2-0 গোলে হারিয়েছে মোহামেডান। বঙ্গবন্ধু স্টেডিয়ামে অন্য ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে সাইফ স্পোর্টিং এর জয় 4-2 ব্যবধানে। প্রথম লেগেও সাইফের কাছে হেরেছিল শেখ রাসেল। প্রতিশোধের ম্যাচের শুরুতেই আত্মঘাতী গোলে ধাক্কা খায় বেঙ্গল ব্লুজ। 5 মিনিট বাদে উগো চুকো ম্যাচে সমতা ফেরান। তবে কেনেথ ইকেচুকো আর জন ওকলির গোলে 3-1 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সাইফ স্পোর্টিং। দ্বিতীয়ার্ধে দুই দলই একটি করে গোল দিয়েছে। জোড়া পূর্ণ করে রাসেল কেসির হতাশা বাড়িয়েছেন ইকোচুকো। টানা 2 জয় টেবিলের 6 সাইফ, পরের অবস্থানে শেখ রাসেল। তিনি কাটব্যাকটা করলেন, জন ওকলি ফিনিশ করলেন। কাছাকাছি হচ্ছে 30 থেকে 45 মিনিটের মধ্যে 22.2%। বাদবাকি সময় এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ফেসবুক, ইউটিউব আর টুইটারে চোখ রাখুন আরও বিস্তারিত দেখতে।